গার্জিয়ান পত্রিকা, বিখ্যাত দ্য গার্জিয়ান পত্রিকা ইংল্যান্ড থেকে প্রকাশিত, তার হেডলাইন্স করেছে ট্রাম্প সেইজ ইউএস আর্মাডা হেডিং টু মিডল ইস্ট অ্যাজ ইরান ডেথ টোল পুট অ্যাবভ 5,000। সেই ইতিহাসের পাতায় আমরা সে কবে ছোটবেলা পড়েছিলাম মনে আছে, সেই স্প্যানিশ আর্মাডার কথা, অজেয় আর্মাডা, যে আর্মাডা ছিল স্পেনের শক্তির দম্ভের প্রকাশ। সেই আর্মাডা অনেক দিন পরে সেই শব্দটা শুনলাম ডোনাল্ড জে ট্রাম্পের মুখে। এয়ারফোর্স ওয়ানে করে যখন তিনি ফিরে আসছিলেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশগ্রহণ করে সেখানে বোর্ড অফ পিস স্থাপন করে, যার উপরে ভিডিও আমি করেছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। সেটা শেষ করে যখন তিনি এয়ারফোর্স ওয়ানে আসছিলেন তখন তিনি এই কথাটা বলেন, এবং এই কথাটা একটা বিরাট প্রাসঙ্গিকতা আছে, সে নিয়ে আমরা আলোচনাটা করব। আসলে আর্মাডা বলতে বোঝানো হয়েছে রণতরীর একটা সমাহার। কি সেই নরতরী, কেন এটাকে নিয়ে এত আলোচনার বিষয়? বিষয়টা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আমেরিকার নেভাল যে ব্যাকবোন শিকদারা, তার অন্যতম স্ট্রাইক গ্রুপের অন্যতম এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন পুরোটাই পারমাণবিক শক্তি চালিত। আমি পড়ছিলাম যে এর শক্তি এতটাই যে পাক্কা 20 বছর নাকি এ জলে ভেসে থাকতে পারে উইদাউট ফুয়েলিং, কারণ দুটো নিউক্লিয়ার রিঅ্যাক্টর এর মধ্যে বসানো আছে, যার দ্বারা এ নিজে নিজেই তার এনার্জি সংগ্রহ করতে পারে। 1100 প্রায় এর যে রানওয়েটা আছে সেটা 1100 মিটার, বিরাট একটা 1100 ফুট, বিরাট একটা রানওয়ে, এবং সেখানে 90টি জেট বিমান, সেগুলোর মধ্যে বিভিন্ন লেটেস্ট মডেলের জেট বিমান প্লাস এর সঙ্গে থাকা ফ্রিগেট, ডেস্ট্রয়ার ইত্যাদির একটা নৌবহর নিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে ছিল। সেখান থেকে আস্তে 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 সর্বশেষ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওমান উপসাগরে সেটা আপাতত ওই জায়গাটা রয়েছে, এবং সেখান থেকে ইরানে হামলা করার পজিশনে সে চলে এসেছে। এইটা যখনই আসার সঙ্গে সঙ্গে যখন খবরে প্রকাশিত হলো, প্রথম এই বিষয়টা একটু চাপা ছিল, কিন্তু পরবর্তীকালে এটা যখন প্রকাশ পেল গোটা বিশ্বে একটা আলোড়ন পড়ে গেল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তবে কি ইরানের সঙ্গে যুদ্ধ চলেই এলো? আবার অন্যদিকে এটাও ভাবা যেতে পারে, এটা কি আমেরিকার প্রেশার ট্যাকটিক্স? কোনটা? আসলে যারা এই জিওপলিটিক্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমি তাদের আলোচনা যখন শুনি আমার মনে হয়েছে যে কিছু একটা সেখানে হতে চলেছে এবং অবশ্যই হবে, এবং এই সময়টা কতটা এখন এটাই বড় কথা। ইতিমধ্যে ন্যাটো জোটের অন্তর্গত যে শক্তিগুলি আছে, মূলত রয়্যাল এয়ারফোর্স, যাদের আমরা বলি হচ্ছে ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের যে রয়্যাল এয়ারফোর্স, তাদের যে টাইকুন, তাদের বিভিন্ন বম্বারগুলি, লং রেঞ্জ বম্বার ইত্যাদিগুলো কিন্তু তারা আস্তে 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 মিডল ইস্টের সব জায়গায়, বিভিন্ন জায়গায় তারা সেখানে স্টেশন হতে শুরু করেছে। আমার দর্শক বন্ধুদের জ্ঞাতার্থে জানাই যে মিডল ইস্ট এমন একটা জায়গা যে সেখানকার তেল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ রাখার কারণে সেখানে কিন্তু আমেরিকা তার শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে বজায় রেখেছে। কোথায় নেই, এই যে ম্যাপটা দেখুন, এই ম্যাপের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোথায় কোথায় এদের সেখানকার জায়গাগুলো রয়েছে, যেখানে বেসিসগুলো রয়েছে। দেখুন, দেখতে পাবেন ইরানের পাশে, আপনারা দেখুন এই মুহূর্তে রয়েছে ইরানের পাশে যেটা রয়েছে সেই সমুদ্রের পাশে পারস্য উপসাগর, তার পাশেই রয়েছে ইরাকে বর্তমানে বেস আছে, টার্কিতে বেস আছে, কারণ টার্কি তো ন্যাটো এলাই, বেস তো থাকতেই হবে। সিরিয়ার পাশে জর্ডন, ইসরায়েলে তো অবশ্যই আছে, কুয়েতে আছে, কাতারে আছে, এবং কাতারে হচ্ছে সব থেকে বড় আল উবেইদ যে বেসটা আছে, সেখানে প্রায় 20,000-এরও বেশি সৈনিক, এবং সমগ্র মিডল ইস্ট ধরলে প্রায় 40,000-এরও বেশি সৈনিক বর্তমানে কিন্তু ইউএস সোলজার সেখানে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রায় 450-এরও বেশি বিভিন্ন রকমের জঙ্গি বিমান, তার মধ্যে F-35, F-16, F-18, ইউরোফাইটার, টাইকুন, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বোমারু বিমান, এবং স্টেলথ যে বোমারু বিমানগুলো B-12 বা B-52 এরকম বোমারু বিমানগুলো সেখানে অলরেডি চলে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে কবে অ্যাটাকটা হবে ইরানের উপরে? দর্শক বন্ধুদের একটু জানাই যে ইরানের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমনই যে ইরানকে কিন্তু ইনভেড করা, আক্রমণ করে দখল করা, সেটা কিন্তু খুব সহজ কাজ না। আপনারা ইরানের এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে ইরানের একদিকে আসে সেই বিখ্যাত দুটো পর্বতমালা, যার মাঝখানে রয়েছে ইরান, একদিকে আছে জাগ্রোস, একদিকে আছে এলব্রুজ। আপনারা ঠিক এই মুহূর্তে দেখুন যে ইরানের উত্তর দিকটা যেখানে এলব্রুজ পর্বতমালা আছে, আর দক্ষিণ দিকে আছে হচ্ছে জাগ্রোস, এটি সুউচ্চ পর্বতশৃঙ্গ, এর মাঝখানে আছে ইরান। এবং ইরানের দেখুন একেবারে
পূর্ব দিকে যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমা আছে, সেখানে কিন্তু বড় বড় দুখানা ডেজার্ট আছে এবং এই ডেজার্টগুলো কিন্তু ভীষণভাবেই কানেক্টিভিটিহীন ডেজার্ট। ফলে এই জায়গাগুলোতে ইনভেড করা ভীষণ কঠিন এবং সেখানে জল সংকট অবশ্যই দেখা দিতে পারে। ফলে ইরান দীর্ঘদিন ধরে ইরানে চাইলেও, যেটা ইরাকের ক্ষেত্রে হয়েছিল, ইরাক অত্যন্ত প্লেন্সে থাকার কারণে ইরাককে ইনভেড করা যতটা সহজ, ইরানের ক্ষেত্রে কিন্তু সহজ না। তাহলে ইরানের ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে লং রেঞ্জ টোমাহক জাতীয় যে মিসাইলগুলি আছে, লং রেঞ্জ মিসাইলগুলি দিয়ে প্রিসিশন স্ট্রাইক করে, যেটা বলা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন টার্গেট অলরেডি সেট করে ফেলেছে আইআরজিসি। যেমন ইরানিয়ান যে রিপাবলিকান গার্ড যে ক্রপস আছে, আইআরজিসি হেডকোয়ার্টার, ডিফেন্স যে এস্টাবলিশমেন্টসগুলি রয়েছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে খুব একটা বেশি নেই, ইরানের এয়ারফোর্সও খুব একটা বেশি নেই। ওদের যে মিসাইল টেকনোলজি আছে, সেই মিসাইল টেকনোলজির ভান্ডার এবং মিসাইল টেকনোলজির বিভিন্ন জায়গাগুলো, সেগুলো নষ্ট করে দেওয়া ইত্যাদির মাধ্যমে ইত্যাদিকে অ্যাটাক করতে গেলে লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র এবং পারস্য উপসাগর থেকে দাগা যায়, সেখান থেকে ফ্লাই করা যায় এমন জঙ্গি বিমানের মাধ্যমে এই আক্রমণ হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে আক্রমণটা কবে হবে। আজকেই যেমন দেখলাম যে মিডল ইস্টে বিভিন্ন রকমের যে বেসরকারি সংস্থাগুলো বিমান চালায়, কেএলএম ডাচ, লুফথানসার মতো বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি, তারা কিন্তু সেখানে তাদের জার্নিগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে এবং দেখা যাচ্ছে যে ইসরায়েলের এয়ার স্পেস বন্ধ, বিভিন্ন জায়গার এয়ার স্পেসগুলো ক্রমশ শাটডাউন হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট বিরাট একটা মাত্রা, কারণ এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে সাউথ ফিউচারটা কবে, এটা জানার জন্য আমরা অপেক্ষায় রইলাম। পাশাপাশি এই আব্রাহাম লিঙ্কনের সেখানে মজুদ হওয়া, এটা একটা অবশ্যই একটা বিরাট বার্তা যে যুদ্ধটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় শুরু হতে পারে।